চিঠিতে। রাত্রি ভট্টাচার্য, বরানগর, উত্তর 24 পরগনা থেকে লিখছেন। বিষয় সাজানো ঘর। কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী তাঁর নিজের বাড়ি কবিতায় লিখেছেন, ভাবতে ভালো লেগেছিল এই ঘর, এই শান্ত উঠোন, এই ক্ষেত, ওই খামার সবই আমার, এবং আমি ইচ্ছে হলেই পারি ইচ্ছে মতন জানলা দরজা খুলতে, ইচ্ছে মতন সাজিয়ে তুলতে শান্ত সুখী একান্ত এই বাড়ি। কবিতার লাইনগুলো পড়তে পড়তে মনে হয় সত্যিই তো আমরা আমাদের মনের রং দিয়ে ঘরকে সাজাই, ঠিক যেন সাদা ক্যানভাসে ছবি আঁকার মতো। কিন্তু বিশ্বাস করো বন্ধু, সারা বাড়ির মধ্যে আমার ঘরটা কেমন যেন খাপ ছাড়া খামখেয়ালিপনায় ভরা। সারা বাড়িতে প্রতিটা জিনিস যেন যথাযথ জায়গায় অধিষ্ঠান করছে। একটা স্থানোচ্যুতি ঘটলেই যেন বেমানান হয়ে যাবে সব। সাজানো গোছানো আধুনিক সরঞ্জামে মোড়া, বর্তমান যুগের সাথে ঠিকঠাক মানানসই। কিন্তু এখানে আমার দম বন্ধ হয়ে যায়। আমার ঘরে রাখিনি আমি কোনো ইলেকট্রনিক সরঞ্জাম। আসলে সারাদিন কর্পোরেট জগতের চমক দমকের সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে শ্রান্ত আমি নিজের ঘরে ফিরে যেন প্রাণ ফিরে পাই। লেখিকা কবি তসলিমা নাসরিনের মতো বলতে ইচ্ছা করে, নিজের ঘরের স্বাদই আলাদা। আমার ঘরের পূবের জানালায় সূর্য আমার ঘুম ভাঙাতে আসে প্রতিদিন, আর পশ্চিমের প্রবহমানা গঙ্গার সুশীতল বাতাস আমায় ঘুম পাড়ায়। আমার পেনকে তুমি কখনো টেবিলের পেনদানিতে পাবে না, তার প্রিয় জায়গা কবিতার বই বা খাতার পাতার ভাঁজে। আমার বাগান ভরা গোলাপ, কিন্তু টেবিলের ফুলদানিতে আমি কখনো গোলাপ সাজাই না, কারণ আমি ওদের আমার ইচ্ছে বন্দি করতে চাই না। তার চেয়ে ঝরে পড়া এক মুঠো শিউলি বা স্বর্ণ চাঁপা কাচের রেকাবিতে সাজিয়ে রাখি। ঘরের একদিকে বুইয়ে শোকেস আর আঁকার ক্যানভাস, ক্যানভাসে একটা অসমাপ্ত ছবি সবরীর প্রতীক্ষা নিয়ে অপেক্ষারত। দামি ম্যাট্রেস সরিয়ে বিছানায় পেতেছি শীতল বাটি। তুমি বলবে জানি পাগল নাকি, আমি বলবো থাক না এ পাগলামি, খেয়ালি প্রজাপতির রং দিয়ে সাজানো ঘর আমার। লিখেছেন রাত্রি ভট্টাচার্য, কুটিঘাট, বরানগর, উত্তর 24 পরগনা থেকে। ধন্যবাদ আপনাকে। সাজানো ঘর নিয়ে পরের চিঠি এসেছে নদিয়া জেলা থেকে। লিখেছেন রামমোহন চক্রবর্তী। জুন মাসের প্রথম পক্ষের বিষয় সাজানো ঘর, আর 27 বছর আগে আমার জন্য মেয়ে দেখতে যাওয়া এবং আমার বিয়ে, এই তিনটি নিয়ে একই সূত্রে গাঁথা একটি গোপন ঘটনা আছে, যা তখন 5 কান্ত দূরের কথা, কানে কানে যাকে বলতে পারতাম তাকেও বলিনি। অনেক বছর চেপে রেখে হয়তো ভুলেও গেছিলাম, কিন্তু কদিন ধরে সাজানো ঘর নিয়ে চিঠি শুনতে শুনতে সে কথা মনে পড়ে গেল। তাই আজ তোমাকে বলছি। জানি তুমি এটা 5 বা 7 কান নয়, শত সহস্র কান করবে, তবুও বলবো, তোমাকেই বলবো, কারণ তুমি আমার আর একটা পরিবার। ছেলেবেলায় বাবার সঙ্গে বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ প্রভৃতি জেলার বহু গ্রামে গঞ্জে গরমের ছুটিতে ঘুরতে যেতাম। একবার মাটির কাঁচা খড়ের চালযুক্ত দোতলা বাড়িতে থাকার সৌভাগ্য হয়েছিল। সেবার বাবা ওই বাড়ি থেকে গ্রামের অন্যান্য জায়গায় গেলেও ওই 2 দিন আমি দোতলার ওই সাজানো মাটির ঘর থেকে নড়িনি। কতবার যে মাটির ঘোরানো সিঁড়ি দিয়ে ওঠানামা করেছি তার ইয়ত্তা নেই। কাঠের ছোট জানালা দিয়ে একটু আধটু বাইরেটা, আর সারাদিন ধরে খেজুর পাতার পাটিতে শুয়ে বসে মাটির দোতলা ওই সাজানো ঘরকে শুধু দেখে গেছি আর ভালোবেসেছি। কাঠের ছোট জানলার বাইরে প্রচুর আলো এবং গরম থাকলেও ঘরের ভেতরটা কেমন যেন মায়াবী আলোয় মোড়া স্নিগ্ধ পরিবেশ। উপরে খড়ের চাল, দেওয়ালে খড়িমাটি আর গিরিমাটির সুন্দর রং, মাঝে মধ্যে রং বেরঙের আলপনা। কাঠের দোলনা মতো স্থানে লেপ কাঁথা বালিশ রেখে দেওয়া, টিনের একটা বড় ট্রাঙ্ক পুরনো শাড়ি দিয়ে ঢাকা, জলচৌকির উপর একটা হারমোনিয়াম আর মাটির কুলুঙ্গিতে কিছু বই। চাল থেকে ঝোলানো পাটের পেঁচানো দড়ির শিকে, তার মধ্যে কতগুলি মাটির হাঁড়ি, যেগুলোতে আচার, নারকেলের নাড়ু প্রভৃতি। ফিরে এসে
বেশ কিছুদিন ঘুমিয়ে ঘুমিয়ে ওই ঘরের স্বপ্ন দেখেছি জানো। তারপর বহু বছর গ্রামে আর যাওয়া হয়নি। 1996 সাল, শেফালিদি আর সত্যেন জামাইবাবুর বারংবার প্রচেষ্টায় মেয়ে দেখতে আমি আর দাদা গাড়িতে করে কাটোয়া, সালার, ভরতপুর হয়ে দিগন্ত বিস্তৃত সবুজ আর সবুজ চিরে যখন শীজ গ্রামের কাছাকাছি পৌঁছে গেছি, তখন কেমন যেন প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে মনে হচ্ছিল বারে বারে যেন এইখানে আসতে পারি, এই গ্রামে আসতে পারি। আর যখন ওদের মাটির বাড়ির ঘোরানো সিঁড়ি দিয়ে উঠিয়ে দোতলার ঘরে আমাদের বসতে দিল, মনে পড়ে গেল ছেলেবেলার সেই মাটির দোতলার ভালো লাগা সাজানো ঘর। তখনই আমার সিদ্ধান্ত নেওয়া পাকা, মেয়েকে সামনে আনলে তখন তার দিকে আর তাকাইনি। অবশেষে বিয়ে করে তারপর 26 বছর রসে বসে ঘর করছি। আর হ্যাঁ, যার জন্য বিয়ে, সেই মাটির দোতলা সাজানো ঘর না প্রাত্যহিকী, সে বহুকাল নেই। তাকে মাত্র 3 বছর পেয়েছিলাম। 2000 সালের বন্যায় আমার সাধের সেই সাজানো ঘর একদম ঢিপি হয়ে মাটিতে মিশে গেছে। ওখানকার প্রায় সব আত্মীয় স্বজন গ্রাম ছেড়ে শহরে পাকা বাড়ি করে চলে গেছে। মাটির দোতলা সাজানো ঘর আমার স্বপ্নেই রয়ে গেছে। লিখেছেন রামমোহন চক্রবর্তী, নবদ্বীপ, নদিয়া থেকে। ধন্যবাদ আপনাকে। গেছি এই গোটা পক্ষকাল জুড়ে। আর তার মধ্যে আরো একটি চিঠি লিখেছেন সুজাতা চৌধুরী, বোলপুর, বীরভূম থেকে। বোলপুর, সেখানেও তো প্রচুর মাটির বাড়ি। লিখছেন প্রাত্যহিকী সাজানো ঘর বলতে আমি যেন চোখের সামনে দেখতে পেলাম আজ থেকে প্রায় 50 বছর আগের গ্রামাঞ্চলের প্রাক পুজোর চিত্র। আলতা পরা পায়ে মা আসবে আমার ঘরে, এটা যেন সবার মনের কথা। রথের মেলা শেষ হওয়ার সাথে সাথে প্রত্যেকে নিজের ঘরকে সুন্দর করে তোলার জন্য উঠে পড়ে লাগে। সাজানো ঘর থেকে ক্রমে ক্রমে সাজানো গ্রাম হয়ে ওঠে। সে সময় গ্রামে বিশেষ 2-1 ছাড়া সবার মাটির বাড়ি, খড়ের ছাউনি। একদিকে শুরু প্রতিমা তৈরির প্রস্তুতি, আর অন্যদিকে ঘর সাজানোর। প্রথমেই মাথা অর্থাৎ ছাউনি সুন্দর করে খড় দিয়ে বাড়ি ঢেকে নিচটা আর্চের মতো করে কেটে দেওয়া হয়। তারপর বাড়ির দেওয়াল, মেঝের ফাটল, ফুটো, ইঁদুরের গর্ত সব মাটি দিয়ে মেরামত করা হয়। এবার ক্ষেত থেকে আনা পলিমাটি দিয়ে বাড়ির সমস্ত জিনিস সরিয়ে সরিয়ে সম্পূর্ণ বাড়ির দেওয়াল নির্দিষ্ট ছন্দে নিকোনো হয়। আর তারপর বীরভূমের লাল মাটি, সেই মাটি দিয়ে শাড়ির পাড়ের মতো দেওয়ালে পাড় দেওয়া হয়। এবার বাড়ির সমস্ত জিনিস ধোয়া মোছা করে আবার সুন্দর করে গুছিয়ে রাখা হয়। সবশেষে দরজা জানালায় আলকাতরা দেওয়া। এইসব হতে হতে চলে আসে মহালয়া। তারপর গোবর দিয়ে ঘর নেকিয়ে, আলপনা দিয়ে, দরজায় দরজায় সিন্দুর দিয়ে মায়ের আগমনের প্রতীক্ষা করা। প্রায় 2 মাস ধরে প্রত্যেকে ঘর সাজিয়ে তোলে। কি সুন্দর দিন ছিল তখন। যার যেমন ক্ষমতা সেরকম ভাবেই প্রকৃতির উপাদানেই মনের মতো করে সাজিয়ে তুলত নিজের ঘর। এখনো এরকম সাজানো ঘর দেখা যায় কোনো কোনো জনজাতি পাড়াতে। বাড়ির চারদিকে গাছ, ফুল, পাখি আঁকা, নানা রকম আলপনা দিয়ে পরিপাটি করে সাজানো ঘর। প্রাত্যহিকী সাজানো ঘরে থাকতে ভালো তো লাগেই, তবে তাতে প্রাণ থাকা দরকার। যদি মনে সবসময় ভয় থাকে এই বুঝি সাজানো ঘর নষ্ট করে ফেললাম, তাহলে বলবো আমার প্রাণ চঞ্চল অগোছালো ঘরই ভালো। সবাই ভালো থাকুন। লিখছেন সুজাতা চৌধুরী, উদয়নপল্লী, বোলপুর, বীরভূম থেকে। ধন্যবাদ আপনাকে। পড়ি আরও একটি চিঠি বীরভূম থেকে, বোলপুর থেকে। সদানন্দ মণ্ডল চিঠি লিখেছেন। শালবনের পাতায় ডালপালার ফাঁক ফোঁ করে শালবনের মেঝে খেলা করছে সকালের সোনালি রোদ্দুর। শালবনের কোথাও কোথাও আবার রোদ্দুর ঝরে পড়ছে বল্মিকে, যেন নাট্যমঞ্চের স্পটলাইটে রাজপ্রাসাদ। রাজপ্রাসাদই বটে। রাজা, রানী, সৈন্য, সামন্ত, প্রজা সবই তো আছে। বল্মিকের পরতে পরতে ফুটে উঠেছে স্থাপত্য ভাস্কর্যের নৈপুণ্য। আছে আলো বাতাস চলাচলের জানালা দরজাও। আবার নির্দিষ্ট আর্দ্রতা বজায় রাখার সুব্যবস্থাও আছে। জলবায়ু ও পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে সুপরিকল্পিতভাবে বানানো, সুচারুভাবে সাজানো ঘর, ঘরের ভিতর সাজানো ঘর।
যেন ফেলে দেওয়া বল্মিকেরও প্রয়োজন ফুরায় না গো। গ্রামের বহু মানুষ বল্মিকের মোলায়েম মাটি মাথার চুল পরিষ্কারের কাজে ব্যবহার করে। সাঁওতাল মেয়েরা এই মাটি দিয়ে তাদের মাটির ঘর রং করে, ঘরের অন্দর বাহিরে নকশা ফুটিয়ে তোলে। সাঁওতাল পরগনার ঘরগুলো পরিবেশের সাথে সামঞ্জস্য রেখেই বানানো। ঘরগুলো প্রাকৃতিকভাবেই সাজানো। তোমার আমার ঘরে শুধুই কংক্রিট, তাই তো শীতে কাঁপি আর গরমে পুড়ি। সাজানো ঘরের কোণে মুখ লুকিয়ে কাঁদি। পৃথিবীর যেখানে যা পাওয়া যায় তাই দিয়ে ঘর সাজানো হয়, সে তো এখন মিউজিয়ামে স্থান পায়। লিখছেন সদানন্দ মণ্ডল, সিস্টার নিবেদিতা রোড, বোলপুর, বীরভূম 731204 থেকে। মোবাইল নম্বরটি দেননি। মোবাইল নম্বর অথবা ফোন নম্বর অবশ্যই চিঠির সঙ্গে জুড়ে দেবেন, কেমন? পরবর্তীতে সাজানো ঘর। ওপরে লিখেছেন, বিশ্ব সাথে যোগে যেথায় বিহারো, সেইখানে যোগ তোমার সাথে আমারও। লিখেছেন বিষ্ণুপদ ঘোষ, পূর্ব মেদিনীপুর থেকে। অসাধারণ হাতের লেখা। পড়ি। চার দেওয়ালের মধ্যে নানান দৃশ্যকে সাজিয়ে নিয়ে দেখি বাহির বিশ্বকে। স্বয়ং সিদ্ধা তিলোত্তমা আমার স্বপ্নের বাড়ি, সাজানো ঘর। এর আর্কিটেক্ট দার্শনিক ভলতেয়ার, ডিজাইনার ঋষি বঙ্কিম, এর কেয়ারটেকার বিভূতিভূষণের রূপ কাকা। এহেন আনন্দমঠের ওয়াচ টাওয়ার ক্ষুধিত পাষাণের শ্রীমান মেহের আলী। একটু বেচাল দেখলেই চেঁচিয়ে বলেন, সব ঝুট হ্যায়, তফাৎ যাও। এ ঘরের প্রার্থনা সঙ্গীত আনন্দলোকে মঙ্গলালোকে বিরাজ, সত্য সুন্দর। গীতবিতানের পাতা থেকে নিদান ঝরে, ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো। কোরআন, পুরাণ, জেন্দাবেস্তা, বাইবেল, ত্রিপিটকের শতদ্রুতে ভেসে যায় গৃহ পরিবেশ। শরৎ, বঙ্কিম, তারাশঙ্কর, বিভূতিভূষণ, দ্বিজেন্দ্রলাল, সুকান্ত, নজরুল, মানিককে জল জল করে সাজানো ঘর। ত্রস্তপদে এগিয়ে আসেন পথের দাবির সব্যসাচী। বলেন, স্বাধীনতাই স্বাধীনতার শেষ নয়, ধর্ম, শান্তি, কাব্য, আনন্দ এরা আরো বড়। আমি কান পেতে শুনি ভোরের পাখি বিহারীলাল গান ধরেন, হয়তো এভাবেই নব আনন্দে জাগো আজি নবরবি কিরণে। বিহ্বল হয়ে দেখি এগিয়ে আসছেন গ্রেট ডিক্টেটর চার্লি চ্যাপলিন। এ যে চার্লস ডারউইন, হাতে প্ল্যাকার্ড, অস্তিত্বের সংগ্রামে যোগ্যতমের জয়। ওই তো ধীমান গ্যালিলিও, সূর্যকে স্থির রেখে ঘুরিয়ে দিচ্ছেন পৃথিবীকে। দেখছি সত্যসন্ধানী সক্রেটিস। ওই তো মধুকবির বিনতি, রেখমা দাসের মনে এ মিনতি করি পদে। তারে বেতারে সব্বাইকে অভ্যর্থনা জানাচ্ছেন ওস্তাদ আলাউদ্দিন খাঁ। সুরমূর্ছনায় পাথরে জ্বলে উঠছে আগুন। দেওয়ালের দিকে চোখ পড়তেই দেখি রঙে ও রেখায় হাজারো শালক সংশ্লেষ। যতুগৃহ থেকে জহরব্রত, খাণ্ডব দাহন থেকে দাবানল, কানিন পুত্র কর্ণ থেকে বেথেলহেমের শিশু, কলিঙ্গ যুদ্ধ থেকে হিরোশিমা নাগাসাকি, জিজিয়া কর থেকে দিন এ ইলাহি, যিশুর কবর থেকে নীলাচলে মহাপ্রভু, কুরুক্ষেত্র থেকে কারবালা, হিটলারি গ্যাস চেম্বার থেকে জালিয়ানওয়ালাবাগ। বুঝলাম আপনাকে এই জানা আমার ফুরাবে না। অঙ্গার আত্মীকরণের কাজে সাজানো ঘরের চারপাশে কত না গাছগাছালি। পাখিরা গান করে, বাসা বাঁধে, ডিম পাড়ে। সবুজের সমারোহে সুগন্ধ আদর। নিহত পরিবেশ কর্মীদের উদ্দেশ্যে স্মৃতিচারণ করি এভাবেই, মরুবিজয়ের কেতন উড়াও শূন্যে হে প্রবল প্রাণ। আগুনের পরশমণিদের জানাতে চাই, যাহারা তোমার বিষাইছে বায়ু, নিভাইছে তব আলো, তুমি কি তাদের ক্ষমা করিয়াছ? তুমি কি বেসেছ ভালো? হাসতে হাসতে এগিয়ে আসেন আইনস্টাইন, হাতে মরা মৌমাছি পৃথিবীর প্রাণভোমরা। এরা বেঁচে থাকলে উদ্ভিদ ও জীব জগৎ নিরাপদ। বুঝলে বাছা? বললাম, হ্যাঁ বুঝেছি। উদয় হলেন রবীন্দ্রনাথ, গান ধরলেন, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবি সারা। বিষ্ণুপদ ঘোষ লিখেছেন বিশ্ব পরিবেশ দিবসের সশ্রদ্ধ বিনতি সহ, ভূপতিনগর, পূর্ব মেদিনীপুর থেকে। চিঠিটি লিখেছেন যে তারিখে, সেই তারিখটি ছিল বিশ্ব পরিবেশ দিবস, অর্থাৎ 5ই জুন। আজ 15ই জুন,
সেই লেখা পড়লাম।